তথা ভারতবাসীর মনে একটা বড় প্রশ্ন, সে যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই ধরনের যে অ্যাটাকিং সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে, এবং আমরা বৈদেশিক নীতির ক্ষেত্রেও দেখেছি যে একাধিকভাবে বিভিন্ন আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি করেছেন ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময়। ডোনাল্ড ট্রাম্পের রণনীতি, না এটা আমেরিকা যুক্তরাষ্ট্রের রণনীতির মধ্যে পড়ে? আপনি কি বলবেন? আমার ব্যক্তিগত মতামত, আমেরিকা ভোট দিয়ে একজন ফ্র্যাঙ্কেস্টাইনকে তাদের সবার উপরে বসে দিয়েছে। এখন তারা না পারছে গিলতে, না পারছে ফেলতে। কারণ আমেরিকা দেখছে তাদের প্রেসিডেন্ট এমন কিছু ব্যবহার করছে যেটা আজ অবধি, আমি এই স্টাডি করছি এই সমস্ত ব্যাপার নিয়ে কয়েক দশক ধরে, আজ অবধি কোনো রাষ্ট্রনেতাকে এত জঘন্যভাবে ব্যবহার করতে দেখিনি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, যে যখন ইন্ডিয়ার ওপরে ট্যারিফ লাগাচ্ছে, আমরা রাশিয়া থেকে তেল কিনছি, তো তখন উনি বলেছিলেন দুটো মৃত ইকোনমি নিজেদের মধ্যে করছে, করুক গিয়ে মরুক গিয়ে। এবার ভারতকে উনি মৃত ইকোনমি বলছেন, ভারত তো চতুর্থ, উনি বড় হতেই পারেন। তো তার মানে পৃথিবীতে যে 180টা দেশ আছে ইউনাইটেড নেশনের, তার মধ্যে ভারত তো চতুর্থ। তাকে মৃত ইকোনমি কে বলবে? যে অশিক্ষিত বা যে পাগল বা যে ক্রোধান্মাদ মানুষ। তো আমি ওনার মধ্যে কিছু উন্মাদনার লক্ষণ দেখতে পাই। উনি কিছুদিন আগে ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ওনার কিছু বক্তব্য রেখেছিলেন, সেটা ট্রাম্পের পছন্দ হয়নি বলে ঠিক সেটাকে নকল করে, যেমন করে একজন রাষ্ট্রপতি বলেছেন ওইটা উনি দেখাচ্ছিলেন। এবং ওনাকে দেখেছি রাষ্ট্রপ্রধানদের খুব বাজেভাবে ডাকতে, যেন স্কুলের বাচ্চাদের ডাকছেন। ফর এক্সাম্পল, ইউনাইটেড কিংডমের যিনি প্রাইম মিনিস্টার, তাকে খুব রিসেন্টলি, স্টামার ওনার নাম, কামিয়ার এমনি করে ডেকেছিলেন। উনি এসেছিলেন, আবার কিছু একটা বলে উনি পিছনে চলে গেলেন। এইরকম প্রোটোকল থাকে একটা, ডিপ্লোমেসিতে এরকম হয় না। পাকিস্তানের প্রাইম মিনিস্টারকে তো উনি পাপোশের মতো ব্যবহার করেন। এবং একটি ডেমোক্রেটিক দেশে কখনোই মিলিটারি হেডকে কোনো ডেমোক্রেটিক প্রেসিডেন্ট ডাকতে পারে না, যেটা আসিম মুনিরের সাথে উনি করছেন। এবং লোকে বলে, আমি যেটুকুনি পড়ি, দুষ্টু লোকেরা বলে যে ওনার সন্তানদের কিছু ব্যক্তিগত ব্যবসার স্বার্থে এগুলো উনি করেন। এবং সেখানে কিছু কম্প্রোমাইজড করাপ্ট মিলিটারি জেনারেলস, কিছু করাপ্ট রাষ্ট্রনেতারা ওনাকে এই সুযোগটা দিচ্ছে। এবং উনি ব্যবসাদার, এবং উনি ওনার ব্যবসা গোছাচ্ছেন সব যুদ্ধের মাঝেও। এবং নিজের জন্য নোবেল প্রাইজ পাওয়া, এবং নিজের টুইটার থেকে পুরো আমেরিকার সিস্টেমটাকে কন্ট্রোল করা, এবং বলে বলে সমস্ত কিছু করা, এইগুলোর মধ্যে একটা আমি কোথাও একটা মানে হিটলারের একটা অন্য সংস্করণ বা পোল পটের একটা অন্য সংস্করণ দেখতে পাচ্ছি, যেটা এই মডার্ন যুগের একজন দৈত্য, যার সম্বন্ধে লোকে বুঝতে পারছে না। এবং এমনও হয়েছে যে আমাদেরও প্রধানমন্ত্রীকে দেখেছি, উনি চুপ থেকেছেন। কারণ কি হয় যে ট্যারিফ তো নিয়েছে বলে আমরা তো, ওনারা যেটা চাচ্ছিলেন জোর করে আমাদের সাথে কিছু ব্যবসা করতে, যেমন পোলট্রি, তারপরে আমাদের মিল্ক প্রোডাক্টস, যেগুলোতে আমাদের চাষিদের কষ্ট হবে, সেগুলো আমরা করিনি বলে ওনার এত রাগ ছিল। এবং আমেরিকার সাধারণ লোক কিন্তু এটা পছন্দ করছে না। আমেরিকান সাধারণ লোক না, আমেরিকার সিআইএ বা যারা আমেরিকার পলিসি গঠন করে, তারা বলছে আমরা ইন্ডিয়াকে হারিয়ে ফেলছি। কারণ ইন্ডিয়া ছিল আমাদের সেই দেশ যে এই ইন্দো প্যাসিফিক এরিয়াতে কখনো যদি কিছু করতে হয় আমাদের পাশে এসে দাঁড়াতে পারতো। আমরা অনেকটা কাজ করেছিলাম ইন্ডিয়াকে, সেই নিয়ে কোয়াড হয়েছিল, আপনি জানেন, অস্ট্রেলিয়া, জাপান, ইন্ডিয়া, আমেরিকা, সেগুলো সব ভেঙে গেছে ওনার ব্যক্তিগত ইগোর কারণে, যে আমি যেমন বলবো তেমনি করে দুনিয়া উঠবে আর বসবে। দুঃখের কারণ কিছু দেশ সেটা করেওছে, সেমনিভাবে উঠেছে বসেছে, ফলে উনি না শুনতে পারেন না। কারণ ইভেন ইরান যুদ্ধে আপনি যদি দেখেন, যেহেতু আপনি এই প্রশ্নটা করলেন, যে আপনি যদি ইরানকে অ্যাটাক করতে চান, ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল দিয়ে আসুন। আপনি কি করে ইসরায়েলের সাথে বসে একটা দেশকে, আপনার কাছে নিজস্ব কোন লাইসেন্স আছে এটা করবার? তার মানে কালকে যদি ধরুন, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা অ্যাটম বোম আবিষ্কার করেছিল বলে জাপান সারেন্ডার করেছে, কালকে যদি চীন এমন একটা কিছু আবিষ্কার করে ফেলে, তাহলে তারা আমেরিকার মাথায় ওই বোমটা ফেলবে। এবং তখন আপনি কি করবেন? তো এইগুলো আমেরিকা নিজেও বিব্রত, সাধারণ আমেরিকানবাসী চাইছে না এরকম একজন মানুষ, বাট কিছু ওখানে আমেরিকার মধ্যে ওনার সাপোর্টার আছেন, এবং উনি পাওয়ারে আছেন, ওনার একটা মিড টার্ম ইলেকশন আছে, এই যুদ্ধটা অনেকটা ডিসাইড করবে তাতে কি হবে। এবং আমি ব্যক্তিগতভাবে এরকম রাষ্ট্রনেতা আগে দেখিনি, অনেক রাষ্ট্রনেতা দেখেছি ভারতের এবং ভারতের বাইরের, কিন্তু এই রকম আমি দেখিনি। এই বহিঃপ্রকাশ, লোভের এই বহিঃপ্রকাশ, একটা বুলি যাকে বলে আর কি, সেটা, এবং সেটা দুঃখজনক, বাট সেটাতে আমাদের কিছু করার নেই। যেটা আমরা করতে পারি যে নিজেরা সংযত এবং দৃঢ় থেকে ওনাকে ফেস করতে হবে। একদম স্যার, আমার একদম শেষ যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে
ইরানের যে শক্তি, একদল মনে করছেন যে আস্তে আস্তে তাহলে কি ইরানের শক্তি কমে আসছে। অন্যদিকে যেটা আপনি বললেন যে আহ, আয়াতুল্লাহ খামেনির যিনি উত্তরাধিকারী তিনি কিন্তু এখনো পর্যন্ত একটা প্রতিবাদ বা হুঙ্কারমূলক বক্তব্য রেখেছেন। অন্যদিকে যেটা আপনি বলছিলেন যে একটা ইউরেনিয়ামের বড় খনি হচ্ছে ইরান, সেই জায়গা থেকে যদি আগামী দিনে এরা নিউক্লিয়ার যুদ্ধের দিকে যায় তাহলে সমগ্র পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। প্রথম কথা, এই মুহূর্তে আমি নিউক্লিয়ার যুদ্ধ যে হবে সেটা দেখতে পাচ্ছি না। দ্বিতীয় কথা, ইরান নিউক্লিয়ার একটা ডার্টি বোম বানাতে পারলেও আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, ফ্রান্স এদের কাছে যা নিউক্লিয়ার পাওয়ার আছে তার মানে 100 ভাগেরও 1 ভাগ না। ফলে আমার মনে হয় না ইরান সেটা করবে। বাট দ্বিতীয় কথা হচ্ছে, যদি দুটো দেশের মধ্যে নিউক্লিয়ার অ্যাটাক হয় বাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে তা না, তারা চেষ্টা করবে সবাইকে থামাতে এই ব্যাপারটা, কারণ সবাই বোঝে এটাতে, তাহলে সত্যিই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর আপনি আরেকটা প্রশ্ন করলেন যেটা, যে এই এইভাবে ইরানের যিনি সুপ্রিম কমান্ডার তিনিও একই রকম হুঙ্কার ছাড়ছেন, একই রকম কথা বলছেন। হ্যাঁ, কারণ উনি তো ওনার ছেলে ওরকমই বলবেন। বাট যদি ওনারা পলিসিটা চেঞ্জ করেন একটু, যেটা অনেক আরব নেশনস করেছিল, একটা সময় ছিল আরব নেশনরা ইহুদিদের সাথে রোজ ঝগড়া করতো। জবের থেকে ইসরায়েল স্টেট হয়েছে 1948 থেকে আরবরা, আপনি যদি দেখেন প্রথম ফার্স্ট আরব ইসরায়েল ওয়ার হয়, 6টা আরব নেশন অ্যাটাক করেছিল, হেরে যায় তারা। তারপরে আপনি যদি দেখেন ইয়াম কিপ্পু ওয়ার, 6 ডে ওয়ার, প্রত্যেকটা ওয়ারে ওরা হেরেছে এবং তারা লেগেছিল। বাট তারপরে 2020 সালে ট্রাম্প 1 যখন হয় তখন একটা অ্যাকর্ড হয় এবং এই অ্যাকর্ডটা হয় আব্রাহাম অ্যাকর্ড নাম দেওয়া হয়। আব্রাহাম নামটা এই জন্য দিয়েছিল যে আব্রাহাম খ্রিশ্চানিটিতেও আছেন, জুডাইজমেও আছেন এবং ইসলামেও আছেন, এবং তাই জন্য ইব্রাহিম যেটাকে বলা হয়। তো সেই জন্য আব্রাহাম অ্যাকর্ড নাম দিয়ে এটা করা হয় এবং তাতে কিছু আরব দেশ সই করে। আমার যতটুকুনি মনে আছে মরক্কো, সুদান এবং ইউনাইটেড আরব এমিরেটস এটাতে প্রথম সইটা করে এবং তারপরে সৌদি আরবিকে প্রায় রাজি করে দিয়েছিল সই করাতে। তখন হামাস থেকে ওই অ্যাটাকটা করে অক্টোবর, যেটাকে আমরা বলি অক্টোবর 23-এ, এবং তখন এটা ঘটে যায়। কিন্তু এই অ্যাকর্ডটা এখনও সই আছে। তার মানে আরব দুনিয়াতে একটা চেঞ্জ অফ থট হয়েছিল যে ওই প্রত্যেকটা ইহুদিকে মেরে ফেলে তারপরে আমরা নিঃশ্বাস নেব সেটা না করে ওরা ওদের মতো থাক, আমরা আমাদের, ওদের সাথে অত কথা না বললেও চলবে, লড়াই না করলেও চলবে, আমরা আমাদেরটা ফোকাস করি, এরকম একটা হচ্ছিল। আরব দুনিয়া একটু পাল্টাচ্ছিল। সেইখানে কিন্তু ইরান একটা বাধা ঠেলছিল কোথাও। কারণ আপনি যদি দেখেন সৌদি আরবে, আমি আগে গেছি, রিসেন্টলিও গেছি, অনেক পাল্টে গেছে। ইউনাইটেড আরব এমিরেটস একদম মডার্ন একটা ইসলামিক নেশন। ইন্দোনেশিয়া গেছি, একদম মডার্ন, 90% ইসলাম কিন্তু মডার্ন। এবং সৌদি আরবে আগে মেয়েদের গাড়ি চালাতে দিত না। এই MBZ মোহাম্মদ বিন সালমান ইনি আসার পর থেকে এগুলো সব খুলছেন ওনারা আস্তে আস্তে, সিনেমা শুরু করে দিয়েছে আবার, আগে ছিল না এগুলো। তো একটা হার্ড কোর জায়গার থেকে একটা প্র্যাকটিক্যাল জায়গায় ওনারা নিয়ে আসছিলেন। কিন্তু ইরান কিন্তু ওই ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল, এই সুরটা যদি না দিত আমার মনে হয় অনেক ভালো হতো, পৃথিবীতে সবাই একটু বাঁচার পরিসরও পেত। ফলে পুরোপুরি আমি আমেরিকাকেও দোষারোপ করতে পারছি না, পুরোপুরি ইরানকেও করতে পারছি না, কারণ ইসরায়েল একটা ছোট্ট জায়গা। দেখুন, ভারতবর্ষ এত বড় দেশ যে 10টা নিউক্লিয়ার বোম মারলেও তারপরেও ভারতবর্ষের 80% বেঁচে থাকবে। কিন্তু ইসরায়েল খুব ছোট্ট জায়গা, সেখানে যদি একটা হিরোসীমা সাইজের বম পড়ে, একটা বা দুটো, তাহলে ইসরায়েলের আর কিছু থাকবে না। ফলে স্বাভাবিকভাবে তাদের একটা টেনশন হবে যে একদম কাছে একজন আছে যে ডেথ টু ইসরায়েল বলে সকাল সন্ধে, সেইটা। তো আমার মনে হয় কোথাও একটা এই আব্রাহাম অ্যাকর্ডটা একটা দুটো ক্যাম্প হয়ে যায়। একটা হচ্ছে মডার্ন আরাবিয়ান নেশনস যারা চাইছে ওরা ওদের মতো থাকুক, আমরা আমাদের মতো থাকবো, আমরা আমেরিকার সাথে কাজ করব, ভারতের সাথে কাজ করব। আপনি যদি দেখেন আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেকটা গালফ নেশনের সাথে অতি সুন্দর সম্পর্ক, ডাইরেক্ট ফোন করেন, ডাইরেক্ট কথা বলেন। ইউএইর উনি তো MBZ যার নাম, উনি তো এলেন, দিল্লি এলেন ফ্লাইটে করে, 2 ঘন্টা ক্লোজ মিটিং করলেন, চলে গেলেন এই 1 মাস আগে। আপনি দেখেছেন সৌদি আরবিয়া ওনাকে সব থেকে বড় অনার দিয়েছে। তো ধর্ম তো নেই তার মধ্যে, উনি অন্য ধর্মের, এরা অন্য ধর্মের, কিন্তু তার মধ্যে খুব সুন্দর চলছে। কিন্তু কিছু দেশ আছে তারা একদম সিরিয়ার মতো, আফগানিস্তানের মতো, তাদের কাছে এই ব্যাপারগুলো খুব বেশি প্রাধান্য, এই শরিয়া ল এইগুলো। ফলে তাতে কি হয়, একটা আনকমফোর্টেবল জায়গায় চলে যাচ্ছিল। তো সেইখানে মনে হয় আমার কোথাও একটা ইরান যখন বোমগুলো ফেলছিল গালফ কান্ট্রিতে, যারা যারা ওই অ্যাকর্ডটা সই করেছে তাদের উপর একটু, আমার ব্যক্তিগত মতামত, একটু বেশি বোম পড়ছিল যে তোমরা আমার বিরুদ্ধে ইহুদিদের হয়ে সই করছিলে আব্রাহাম অ্যাকর্ড।
তো এইটা আমার মতামত। এবার দেখা যাক কী হয়। আশা করি যে কোথাও একটা সমঝোতা হয়, ইরানেরও যদি একটু সুবুদ্ধি হয়, আমেরিকাও যদি একটু সংযত হয়, ইসরায়েলও যদি একটুখানি কম্প্রোমাইজ করে, তাহলে পৃথিবীটা বাতাস নিতে পারবে। আর না হলে আরও বিষাক্ত থেকে বিষাক্ত হয়ে যাবে, এবং আমরা কি আমাদের পরবর্তী প্রজন্মকে দিয়ে যাব পৃথিবী, আমি নিজেই জানি না। রাষ্ট্রসংঘের অবস্থান নিয়ে আপনি কি বলবেন? আমার মতে রাষ্ট্রসংঘ বন্ধ করে দেওয়া উচিত, বিল্ডিংগুলোতে হাসপাতাল বানিয়ে দেওয়া উচিত। রাষ্ট্রসংঘ কফি খাচ্ছে, মিটিং করছে, কাজের কাজ কিচ্ছু করছে না। রাষ্ট্রসংঘ আজকের দিনে অপ্রাসঙ্গিক। রাষ্ট্রসংঘের কথা কেউ শোনে না। WHO, রাষ্ট্রসংঘ, এদের কথা এখন কেউ শোনে না, এবং এরা জাস্ট রয়ে গেছে একটা সিম্বলিক হিসাবে। যেমন আমরা অনেক সময় দেখি যে ঘোড়ায় করে আর্মির লোকেরা যাচ্ছে, বাট আমরা তো ঘোড়ায় নিয়ে যুদ্ধ করি না, এটা রেখে দিচ্ছি পুরনো স্মৃতি। কিছু ট্রাম কলকাতায় ঘুরে যায়, বাট মানুষ তো ট্রাম নিয়ে অফিস যায় না, একটা স্মৃতি রয়ে গেছে। তো ওই রকমভাবে রাষ্ট্রসংঘ রয়ে গেছে। আমার মনে হয় অনেক পয়সা নষ্ট হচ্ছে, কারণ ট্রাম্প তো শুনছে না, চায়না শুনছে না, কেউই শোনে না রাষ্ট্রসংঘের কথা। সিন্দুরের সময় রাষ্ট্রসংঘকে পারমিশন নিয়ে ব্রহ্মোস মিসাইলগুলো ফেলেছিল, 11টা এয়ারফিল্ড পাকিস্তানের ধ্বংস করে দিয়েছিল। ফলে আজকের দিনে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এবং অনেক দিন ধরেই। এবং আমার মনে হয় রাষ্ট্রসংঘের পুনর্বিবেচনা করা উচিত। অনেক ধন্যবাদ স্যার। এই সার্বিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে স্যারের আমাদের একটাই বার্তা বা একটাই আবেদন, সেটা হচ্ছে যুদ্ধ নয়, শান্তি চাই। প্রত্যেকে শুভ বুদ্ধির উদয় হোক, আমরা প্রত্যেকে এই সুন্দর বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিই। ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগী দাসের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।